আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এবার আমরা আলোচনা করব ইরাক ইরান যুদ্ধের দ্বিতীয় পর্ব নিয়ে। দ্বিতীয় পর্বে থাকছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের জীবনী, উত্থান ও ক্ষমতা গ্রহণ নিয়ে। ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইন, তিনি সাদ্দাম হোসেন আল তিকরিতি নামেও পরিচিত। সাদ্দাম হোসেন জন্ম 28 এপ্রিল 1937 আল আউজা গ্রামে, ইরাক। সাদ্দাম, যার অর্থ যে মোকাবিলা করে, 1937 সালে উত্তর ইরাকের তিকরিতের বাইরে আল আউজা নামে একটি গ্রামে জন্মগ্রহণ করেন। হয় তার জন্মের ঠিক আগে বা ঠিক পরে, তার বাবা তার জীবন থেকে অদৃশ্য হয়ে যান। কিছু বিবরণ বলে যে তার পিতাকে হত্যা করা হয়েছিল, অন্যরা বলে যে সে তার পরিবার পরিত্যাগ করেছে। প্রায় একই সময়ে সাদ্দামের বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। তার মায়ের বিষণ্ণতা তার পক্ষে তরুণ সাদ্দামের যত্ন নেওয়া অসম্ভব করে তোলে এবং তাকে তার চাচা খায়রুল্লাহ তুলফাহের সাথে বসবাসের জন্য পাঠানো হয়, যিনি রাজনৈতিক কার্যকলাপের জন্য সংক্ষিপ্তভাবে বন্দী ছিলেন। বেশ কয়েক বছর পর সাদ্দামের মা একজন অশিক্ষিত, অনৈতিক এবং নৃশংস এক ব্যক্তিকে পুনরায় বিয়ে করেন। সাদ্দাম তার মায়ের কাছে ফিরে আসেন, কিন্তু তার সৎ বাবার তার সাথে বসবাসকে ঘৃণা করেন এবং তার চাচা খায়রুল্লাহ তুলফাহ 1947 সালে জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে সাদ্দাম জোর দিয়েছিলেন যে তিনি তার চাচার সাথে বসবাস করতে পারেন। 18 বছর বয়সে সাদ্দাম স্নাতক পাশ করেন এবং সামরিক বিদ্যালয়ে আবেদন করেন। সেনাবাহিনীতে যোগদান করা সাদ্দামের স্বপ্ন ছিল এবং যখন তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তখন তিনি বিধ্বস্ত হয়েছিলেন। এখানে একটা বিষয় উল্লেখ করতে হয়, যদিও সাদ্দাম কখনোই সামরিক বাহিনীতে ছিলেন না, কিন্তু তিনি প্রায়শই পরবর্তী জীবনে সামরিক শৈলীর পোশাক পরিধান করতেন। সাদ্দাম তারপর বাগদাদে চলে যান এবং আইন স্কুল শুরু করেন, কিন্তু তিনি স্কুলটিকে বিরক্তিকর মনে করেন এবং রাজনীতিকে বেশি উপভোগ করতেন। সাদ্দামের চাচা একজন প্রবল আরব জাতীয়তাবাদী ছিলেন, তিনি সাদ্দামকে রাজনীতির জগতে পরিচয় করিয়ে দেন। ইরাক, যেটি প্রথম বিশ্বযুদ্ধের শেষ থেকে 1932 সাল পর্যন্ত একটি ব্রিটিশ উপনিবেশ ছিল এবং অভ্যন্তরীণ ক্ষমতার লড়াইয়ে বুদবুদ ছিল। ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী দলগুলির মধ্যে একটি ছিল বাথ পার্টি, যার সদস্য ছিলেন সাদ্দামের চাচা। 1957 সালে 20 বছর বয়সে সাদ্দাম বাথ পার্টিতে যোগ দেন। তিনি দাঙ্গায় তার সহপাঠীদের নেতৃত্ব দেওয়ার জন্য দায়ী পার্টির নিম্নপদস্থ সদস্য হিসাবে শুরু করেছিলেন। 1959 সালে তাকে দলের সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছিল। 7 অক্টোবর 1959-এ সাদ্দাম এবং অন্যরা প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। ইরাকি সরকার তার সন্ধানে চেয়েছিল, তখন সাদ্দাম ইরাক থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তিনি 3 মাস সিরিয়ায় নির্বাসিত জীবনযাপন করেন এবং তারপর মিশরে চলে যান, যেখানে তিনি 3 বছর বসবাস করেন। 1963 সালে বাথ পার্টি সফলভাবে সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা গ্রহণ করে, যা সাদ্দামকে নির্বাসন থেকে ইরাকে ফিরে আসতে দেয়। বাড়িতে থাকাকালীন তিনি তার চাচাতো বোন সাজিদা তুলফাহকে বিয়ে করেন। যাই হোক, মাত্র 9 মাস ক্ষমতায় থাকার পর বাথ পার্টিকে উৎখাত করা হয় এবং সাদ্দামকে 1964 সালে আরেকটি অভ্যুত্থানের চেষ্টার পর গ্রেফতার করা হয়। তিনি 18 মাস কারাগারে কাটিয়েছেন, যেখানে তিনি 1966 সালের জুলাইয়ে পালিয়ে যাওয়ার আগে তাকে নির্যাতন করা হয়েছিল। পরবর্তী 2 বছরে সাদ্দাম বাথ পার্টির মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা হয়ে ওঠেন। জুলাই 1968 সালে যখন বাথ পার্টি আবার ক্ষমতা লাভ করে, সাদ্দামকে ভাইস প্রেসিডেন্ট করা হয়। পরবর্তী দশকে সাদ্দাম ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। 16 জুলাই 1979 তারিখে ইরাকের রাষ্ট্রপতি পদত্যাগ করতে বাধ্য হন এবং সাদ্দাম আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন। আঞ্চলিক শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য সাদ্দাম হুসাইন একটি পারমাণবিক গবেষণা প্রকল্প গ্রহণ করেন। এর অংশ হিসেবে 1976 সালে তার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 3 বছর আগে ফ্রান্সের কাছ থেকে ওসিরাক নামক নিউক্লিয়ার রিঅ্যাক্টর ক্রয় করা হয়। যদিও ইরাক সবসময় দাবি করত এই পারমাণবিক প্রকল্প শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণার জন্য ব্যবহৃত হবে, ইরান এবং ইসরায়েল তা বিশ্বাস করতে পারেনি। 1980 সালের 30 সেপ্টেম্বর ইরাক-ইরান যুদ্ধ শুরুর কয়েক মাস পর ইরান এই পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং বেশ কিছু ক্ষতিসাধন করে। তবে ইরাক ফ্রান্সের সহায়তায় এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হয়। পরবর্তীতে 1981 সালের 7 জুলাই ইসরায়েল একই স্থাপনায় অপারেশন অপের পরিচালনা করে এবং এই পারমাণবিক স্থাপনা প্রায় পুরোপুরি ধ্বংস করে দেয়, যা ইরানের সাথে যুদ্ধরত ইরাকের পক্ষে আর নতুন করে তৈরি করা সম্ভব হয়নি। সাদ্দামকে পারমাণবিক বোমা তৈরির আকাঙ্ক্ষা সেখানেই ত্যাগ করতে হয়।
এবার দেখুন সাদ্দাম হোসেনের আমলে ইরাকের বাহিনী কতটা শক্তিশালী ছিল। তখনকার আরব উপমহাদেশে সবচেয়ে বড় সেনাবাহিনীর অধীনে ছিল ইরাক। ছিল বিপুল পরিমাণ অত্যাধুনিক ট্যাঙ্ক, গোলা বারুদ, যুদ্ধ বিমান, বিপুল সংখ্যক উচ্চ ক্ষমতা সম্পূর্ণ গাইডেড মিসাইল। ব্যক্তিগত জীবনে সাদ্দাম হুসাইন ছিলেন দুই ছেলে উদয় হুসাইন, হুসে হুসাইন এবং তিন কন্যা রাখা, আনা এবং আলা হুসাইনের জনক। তার প্রথম স্ত্রীর নাম ছিল সাজিদা, দ্বিতীয় স্ত্রী শামিরা, তৃতীয় স্ত্রী নিদাল এবং চতুর্থ স্ত্রী ছিলেন ওয়াফা। বিল্লাল নামে এক ইরাকি বলেন, একসময় আমরা ইরাকিরা ভাবতাম যে 1990 সালের গালফ যুদ্ধের সময়ই সাদ্দাম হুসাইনের পতন হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ধারণা ছিল ভুল। এখন আমি মনে করি যে তিনি থাকলেই হয়তো আমাদের জন্য ভালো হতো। উদ্ধৃতি চিহ্ন। বিলালের মতো হাজারো ইরাকি একসময় ভাবত মার্কিন প্রেসিডেন্ট বুশ এবং ব্রিটেন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের প্রতিশ্রুতি মতো সাদ্দাম হুসাইনের পতনই পারে ইরাকে শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে। পরবর্তীতে তারা আবিষ্কার করে সব প্রতিশ্রুতিই ছিল মিথ্যা এবং ইরাক আক্রমণকে বৈধতা দেওয়ার জন্য বুশ ব্লেয়ার গংয়ের চালানো প্রোপাগান্ডার অংশমাত্র। সাদ্দামের পতনের পর সমৃদ্ধশালী ইরাকের পরিবর্তে তারা পেল ক্ষত বিক্ষত, বিভিন্ন চরমপন্থী গ্রুপে পরিপূর্ণ এবং আকণ্ঠ দুর্নীতিতে ডুবে থাকা এক অপ্রত্যাশিত ইরাককে। নজম আল জাবৌরি নামে ইরাকি এক জেনারেল বলেন, আমরা ভেবেছিলাম সাদ্দামের পতন হলে আমরা স্বাধীনতার স্বাদ পাব, আমাদের দেশ ইউরোপের দেশগুলোর মতো হয়ে যাবে, কিন্তু তা হয়নি। আমরা তার বদলে অন্ধকার যুগে ফিরে গিয়েছি। শিয়া হোক সুন্নি হোক, বেশিরভাগ মানুষই সাদ্দামের শাসন পছন্দ করত না। কিন্তু এখন যখন আমরা বর্তমানের সাথে পূর্বের অবস্থার তুলনা করি, তখন মনে হয় যেন সাদ্দাম হুসাইনের শাসনই হয়তো আমাদের জন্য ভালো ছিল। উদ্ধৃতি চিহ্ন। ইরাকে সামাজিক অস্থিরতা যে অবশ্যম্ভাবী, দীর্ঘদিনের অভিজ্ঞতায় তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন সাদ্দাম হুসাইন। তাই হয়তো আমেরিকান বাহিনীর হাতে আটক হওয়ার পর সিআইএ কর্মকর্তাদের একবার বলেছিলেন, শোনো, এই দেশ নিয়ন্ত্রণ করা তোমাদের কর্ম নয়, আমার মতো কাউকে খুঁজে তার হাতে ক্ষমতা দিয়ে দিও। উদ্ধৃতি চিহ্ন। আজ এতদিন পর সাদ্দাম হুসাইনের সেদিনের বলা কথা ধ্রুব সত্য বলে প্রমাণিত হচ্ছে।